ভোর রাত থেকে পিচ্চি বউটাকে আদর করতে করতে বেচারা সকালবেলা ঘুমিয়েছে দেখে আর ওঠার নাম নেই। কিছুক্ষণ পর হিয়ার টুকটাক শব্দে উজানের ঘুম ভাঙলেই উজান ঘুমু ঘুমু চোখে ওর টি শার্টটা গায়ে দিয়ে চোখে চশমা পরে উঠে বসে। এসব কি হচ্ছে হিয়া? তুমি উঠে গেলে আমি না নীলিমাদিকে অনেকবার ফোন করলাম, কিন্তু আমার ফোনটা তুললো না। তুমি একবার ফোন দিয়ে দেখো না ধরে কিনা। উজান উঠে হিয়ার হাত থেকে জামা কাপড়গুলো নিয়ে ব্যাগটা ছুঁড়ে ফেলে। রাগ দেখাচ্ছ সকাল সকাল আমাকে? কোথায় যাবে? তুমি কোর্টে কখন যাবে? আমি তাহলে রাতের গাড়িতে বাতাসিয়াতে ফিরে যেতাম। সব কাজ হয়ে যাবে না বিকেলের মধ্যে? তাহলে পিসিকে বলি আমি যাচ্ছি যে। এনাফ ইজ এনাফ হিয়া। এরপর আমি সত্যি সত্যি ডিভোর্স দিলে কি তোমার খুব ভালো লাগবে? খারাপ লাগার কি আছে? তোমাকে বাধ্যতা থেকে মুক্ত করতে পারবো, এটাই বা কম কিসের? উজান আর কিছু বলতে যাবে, হুট করে এমন সময় হিয়ার ফোনে আবিরের ফোন এলেই উজান আরও ক্ষেপে যায়। আবির, হিয়া তুমি ফোনটা ধরবে না। প্লিজ উজান, এটা আমার পার্সোনাল বিষয়, তুমি এর মধ্যে ঢুকো না। হিয়া কোথায়? উজানের আপত্তি থাকা সত্ত্বেও হিয়া আবিরের ফোনটা রিসিভ করে। হ্যালো। হিয়া তুই কোথায়? একবার বড় মাঠের এদিকে আয়। কেন, আর তোমার গলা এমন কেন শোনাচ্ছে? অভিক অভিক সব জেনে গেছে। অভিক অর্পা আর অনিককে শেষ করে ফেলবে হিয়া। অভিক অর্পাকে মারতে মারতে তুই চলে আয় হিয়া। আমি আর পারছি না কাউকে থামাতে। আবিরের কথায় হিয়ার মাথায় যেন বাজ পড়ে। কি করবে হিয়া এখন? অর্পাকে অভিক যদি না না, হিয়া আর কিছু ভাবতে পারে না। হিয়ার হাত পা ঠান্ডা হতে শুরু করে। হিয়া আর কিছু না ভেবে রুম থেকে বেরোতে ধরলে উজান হিয়ার পথ আটকে দেয়। কোথায় যাচ্ছ? উজান যেতে দাও আমায়, আমার হাতে সময় নেই উজান। আবির ডাকলেই যেতে হবে? উজান তোমাকে এখন সবটা বলার সময় নেই আমার। আমার জন্য তোমার সময় নেই হিয়া? গ্রেট, তুমি যদি এখন বাড়ি থেকে এক পা বাহিরে ফেলো আমি তাহলে আজ সত্যি তোমাকে ডিভোর্স দিব। আর এটা আমার ফাইনাল ডিসিশন। তোমার যা মন চায় তুমি করো, আমার হাতে সময় নেই উজান। আর কত বলবো আমি তোমায়? আমি তোমাকে যেতে দিব না। হয় আবির না হয় আমি, যে কোনো একজনকে তোমাকে বাঁচতে হবে, আর সেটা এই মুহূর্তে। কি ছেলে মানুষই করছো তুমি? প্লিজ আমি আমি এসে বলি তোমায় সবটা। আমার হাতে সত্যি 1 সেকেন্ডও সময় নেই উজান। সময় নেই না? ঠিক আছে, পরে আমাকে কোনো কিছুর জন্য দায়ী করতে পারবে না কিন্তু তুমি। হিয়া আর কিছু না ভেবে উজানকে ধাক্কা দিয়ে খালি পায়ে বড় মাঠের দিকে দৌড় শুরু করে। এদিকে বড় মাঠটার মাঝখানে অভিক তখন স্টিক দিয়ে বেদামে অর্পাকে যেখানে পাচ্ছে সেখানে মারছে। ওদিকে নিলয় নিখিল মিলে অনিককে। এত বড় কলিজা তোর অর্পা, তুই কিনা এই বয়সে বাড়ি থেকে পালিয়ে। অভিক, তোর যত রাগ আমাকে মেরে মেয়েটাকে, কিন্তু তোর কাছ থেকে আমি হাত জোড় করছি, তুই আমার অর্পাকে ছেড়ে দে। অভিক, না। অভিক, তুই শালা আমাদের উপর বদলা নিতে আমার বোনটাকে বেছে নিলি রে অনেক। ছি, আর তুই একবারও বাড়ির কথা বলবি না। আজ যদি আমি না দেখতাম কি কি হতো। অভিক না, অর্পার কোনো দোষ নেই। অভিক, হিয়া দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে অর্পা, হিয়া মাটিতে বসে ওর সবটা দিয়ে অর্পাকে সেভ করতে চেষ্টা করে। কি করছো অভিকদা তুমি? এভাবে কেউ কাউকে মারে? তো হিয়া আমার সামন থেকে সর তুই। হিয়া ওঠ। হিয়া হিয়া নে হাত। আমরা সবাই তোকে খুব ভালোবাসি, না হলে এতক্ষণে। কি করতে, মেরে ফেলতে? ফেলো না, ওটাই বাবাকে রেখেছো কিসে? এভাবে কেউ নিজের বোনকে মারে? ছি! কোথায় কোথায় লাগছে বোন আমার, পেটে লাগেনি তো? হিয়া ওঠ হিয়া। এরপর তোর গায়ে কোনো আঘাত লাগলে আমার কিছু করার থাকবে না। উঠবি না তো তুই, ঠিক আছে? অভিক আবার অর্পাকে মারতে শুরু করে। প্লিজ অভিকদা, আর কত? অভিকদা না, অভিকদা প্লিজ, মেয়েটার খুব কষ্ট হচ্ছে অভিকদা। এদিকে হিয়া চিৎকার করতে থাকে, কিন্তু অভিক কোনো কথা না শুনে অর্পাকে মারতে থাকে। অভিকের হাত যেন আজ থামবার না। শেষে হিয়া বাধ্য হয়ে অভিককে বলে ফেলে অর্পা প্রেগনেন্ট। অভিকদা থামো না, অর্পা প্রেগনেন্ট অভিকদা, ওর পেটে বাচ্চা। হিয়ার কথায় অভিকের হাত থেকে স্টিকটা পড়ে যায় নিমেষেই। অভিক পিছন পাশে পড়ে যেতে ধরলেও সামলে নেয় নিজেকে। অর্পা প্রেগনেন্ট অভিকদা, ওর পেটে বাচ্চা। অর্পা মিছি মিছি বাড়ি থেকে পালাতে চায়নি। অভিকদা, ও জানতো তোমরা কেউ কোনোদিনও ওকে আর অনেকদাকে মেনে নেবে না। আর এই বাচ্চাটাকে তো প্রশ্নই ওঠে না।
তাই ও এত বড় একটা কাজ করতে বাধ্য হয়েছে। তুমি আমায় বলো না অভিকদা, তুমি বা আঙ্কেল কেউ কখনো রাজি হতে? অভিকদা, অনিকদাকে তো তোমরা চিরশত্রু ভাবো তাই না? আর বর্দা, অর্পার কথায় আমি যতদূর বর্দাকে বুঝেছি, বর্দার কাছে আঙ্কেলের কাছে আগে ওদের মান সম্মানটা বড়। তাতে কারো জীবন চলে গেলেও ওদের কিচ্ছু যায় আসবে না। আমাকে অর্পার রাইমাদির সব কথাই বলেছে। তোমরা সবাই মিলে কি করে রাইমাদিকে? হঠাৎ করে অভিক যেন হিয়ার মুখের মধ্যে রায়মাদির ছায়া দেখতে পেল। রায়মাদির বিয়ের সময় রায়মাদিও এভাবে বাড়ির সকলকে পাশে চেয়েছিল। অভিকের কাছে বারবার হাত জোর করেছিল যেন ওকে পালাতে সাহায্য করে, কিন্তু অভিক শোনেনি। অভিক এরই বা কী দোষ, তখন তো ও নিজে অনেক ছোট। বিশ্বাস করো অভিকদা, আমি অর্পাকে কখনো সাপোর্ট করতাম না। বাড়ি থেকে পালানো কি ঠিক দেখায় বলো? কিন্তু ওর বাচ্চাটা, আমি শুধু ওর বাচ্চাটার কথা ভেবে অর্পার অনেকটা বুঝে নিয়ে অভিজ্ঞতা ওরা আবেগের বশে কাজটা করে ফেলেছে। তুমিই বলো, তুমিও তো বৃষ্টি দিকে কাছে টানো টানো না? ওটা কি তোমার পাপ মনে হয় না? ঠিক তেমনি ওরা যা করেছে ওদের কাছে ওটা ঠিক বলে মনে হয়েছিল। তুমি প্লিজ ওদের যেতে দাও অভিজ্ঞতা। অনেকদা অর্পাকে খুব খুব ভালোবাসে, আজ থেকে না অনেক বছর আগে থেকে। আজ যদি তুমি অর্পাকে নিয়ে ফিরে যাও, তিনটে জীবন নষ্ট হবে অভিজ্ঞতা। তুমি বলো না, অর্পাকে বাড়ি নিয়ে গেলে আঙ্কেল বর্দা কেউ কি বাচ্চাটাকে আর পৃথিবীতে আসতে দিবে? আমি জানি দিবে না। ও অভিজ্ঞতা, অভিজ্ঞতা, তুমি কিছু বলছো না কেন? অভিজ্ঞতা, চুপ করে থেকো না। তুমি কি চাও অর্পার জীবনটা রাইমাদির মতো হোক? আমি তোকে কথা দিচ্ছি অভিক, আমি তোর বোনকে আমার যথাসাধ্য দিয়ে ভালো রাখার চেষ্টা করব। কিন্তু তুই আজ ওকে নিয়ে গেলে বড়দা, আমার অর্পা আর আমার বাচ্চা কাউকে বাঁচতে দিবে না। অভিক, তুই তো জানিস ভালো করে। অভিক, আমি তোর পায়ে পড়ছি অভিক, তুই আমাদের যেতে দে। আমি অর্পাকে নিয়ে বাঁচতে চাই অভিক। দাদাভাই, আমি সারা জীবন রায়বাদিক মতো কষ্ট পেতে চাই না, আমি বাঁচতে চাই। ও অভিজ্ঞতা, আমি কথা দিচ্ছি তোমায়, কিচ্ছু হবে না অর্পার। অনিকদাকে আমি অনেক বছর থেকে চিনেছি, দেখেছি। আমি জানি মানুষটা কিরকম। সে পাগল অর্পার জন্য। অর্পাও নিজের চাইতে অনিকদাকে বেশি ভালোবাসে। প্লিজ অভিজ্ঞতা, আমি আমি তোমার পায়ে পড়ছি, যেতে দাও ওদের। ও অভিজ্ঞতা, কিছু তো বলো অভিজ্ঞতা। আচ্ছা, তোমাদের মধ্যে যা হয়েছে সব ভুলে একবার নিজেকে প্রশ্ন করো তো, অনিকদা কিসে খারাপ? ভালো একটা কোম্পানিতে জব করছে, কত টাকা স্যালারি মাসে মাসে, তার উপর ওদের ফ্যামিলি কেউ তো সবাই ভালো বলে চেনে। তাহলে কিসের জন্য তুমি বাধা দিচ্ছ? ও অভিজ্ঞতা, বলো না, বলো, আমি কি ভুল বলেছি? অভিজ্ঞতা, কিছু তো বলো। হিয়া আর পারে না, হাঁপিয়ে ওঠে। বিকালের মধ্যে বাবা আর বর্দা কলকাতা নিয়ে চলবে। তার আগে ওদের এই শহর ছেড়ে পালিয়ে যেতে বল। অভিকের এই একটা কথা হিয়া যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। অনেক অনেক ধন্যবাদ অভিজ্ঞতা তোমায়। আমি আমি তোমায় বোঝাতে পারবো না। আমি আমি তোমার তোমার এই কথা কখনো ভুলবো না অভিজ্ঞতা, কখনো না। অভিক গিয়ে অনিকের গলার ধরে। আমার বোনের যেন কোনো অভাব না থাকে অনেক। ওকে যদি কখনো কাঁদিয়েছিস তাহলে মনে রাখবি, এই অভিক তোকে ওইখানেই মেরে শেষ করে দিবে। আমি তোকে কথা দিচ্ছি অভিক, আমি অর্পাকে আমার সবটা দিয়ে ভালো রাখার চেষ্টা করব। অর্পা এসে অভিককে জড়িয়ে ধরে। সামনে লিসে, সরি, শুধু মাকে সামনে। অভিক নিলয় আর নিখিলকে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। দেখি দেখি, কোথায় লাগছে তোর? এ তো কপাল ফেটে রক্ত বেরোচ্ছে। মারটা বুঝি বাবুকে গিয়ে লাগতো তখন? ও ও অনিকদা, ফ্লাইট কখন গো তোমাদের? 2 ঘন্টা আছে এখনো। ঠিক আছে, আমি অর্পাকে নিয়ে দীপার ওখানে গিয়ে একটু ওকে সুস্থ করে তুলি। তুমি ততক্ষণ কোথাও গিয়ে একটু নিজে ফ্রেশ হয়ে নাও। একটা দিক দিয়ে যা হলো ভালোই হলো বলো অভিজ্ঞতা। দেখ, দেখবি সব ম্যানেজ করে নিবে। হিয়া অর্পাকে নিয়ে দীপার হোস্টেলে গিয়ে অর্পাকে ফার্স্ট এড করে কিছু খাইয়ে দেয়। তারপর 1.5 ঘন্টা বাদে অনিক এসে অর্পাকে নিয়ে গেলে হিয়া কিছুক্ষণ দীপার সাথে গল্প করে বিকালের দিকে বাড়িতে ফেরে। এই মেয়ে, এত কি দীপার হোস্টেলে? সুস্থ আছে এখন দীপা? হ্যাঁ, মা আছে। সকালে তো দুম করে বেরিয়ে গেলি, খেয়েছিস কিছু ওখানে? হ্যাঁ মা, ওকে দুপুরে খাবার দিয়েছিল না, তখন ভাগ করে খেয়ে নিয়েছি দুজনে। আচ্ছা শোন তো, রাজার সাথে কিছু হয়েছে তোর আবার? না তো, কেন? না, রাজাকে আজ অনেক দিন পর কেমন রাগ হয়ে বেরিয়ে যেতে দেখলাম। না, কিছু হয়নি। আমি স্নানটা করে আসছি।
হিয়া উপরে উঠে ওর রুমে ঢুকে গেটটা লাগিয়ে দেয়। স্নান করে এসে উজানকে একটা ফোন করে বলবো তাড়াতাড়ি বাড়ি এসে আম, আমি আজ বলবো ওকে সবটা। এখন তো অভিজ্ঞতাও জানে সব, আর কোনো সমস্যাও থাকলো না। হঠাৎ আলমারি থেকে জামা কাপড় বের করতে করতে হিয়া খেয়াল করে বিছানার মধ্যে কিসের যেন কাগজ পড়ে আছে। কিসের কাগজ ওটা? হিয়া কাগজটা হাতে নিয়ে অবাক হয়ে যায়। ডিভোর্স পেপার? হিয়া খানিকক্ষণ চুপ করে থাকে। হিয়ার হাত পা বরফের মতন শক্ত হয়ে যায়। তুমি সত্যি সত্যি আমায়? আমি তো সব বলতামই। এই ভালোবাসো তুমি আমায় উজান? এমন সময় হিয়ার ফোনে উজানের একটা ফোন আসে। হিয়া ভেজা চোখে কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করে। কি খুশি তো এখন? ওটা হাতে নিয়ে খুব ভালো লাগছে তাই না? বলবে না তো আমায়? আবির তো, যাও চলে যাও ওর কাছে তুমি। আমি পারবো না তোমার ছাড়া বাঁচতে। কত নাটক না তোমার! আমাকে ভালোবাসলে একবার হলেও ভাবতে আমাকে নিয়ে। আমি বারণ করার পরও বেরিয়ে যেতে না বাড়ি থেকে। আমি পারবো না তোমার ছাড়া বাঁচতে। আবির খুব ভালোবাসে তাই না হিয়া? তুমি ভেবো না আমি তোমার আর আবিরের মাঝে আসবো না। আমি কাল পরশু ফিরে যাব ইউকে। আমি পারবো না তোমাকে ছেড়ে বাঁচতে। এসব কথা তোমাকে আর মানায় না হিয়া। আমি মরে যাব। আরে মরবে কেন? এখনই তো তোমার বাঁচার সময় তাই না? আমি সাইন করে দিয়েছি, দেখো দেখো ভালো করে দেখে নাও। আমি সত্যি মরে যাব উজান। আবিরকে সময় দিতে যেয়ে যখন আমার জন্য তোমার সময় হয় না, এমন কারণ যা বলতে তোমার এত বাধে, তখন তুমিও পেপারে সাইনটা করে দিও। ভালো থাকবে আবিরের সাথে। উজান ফোন কেটে দিলেই হিয়া কাঁদতে কাঁদতে মেঝেতে লুটিয়ে পড়ে। ক্লাবের গেট খোলা। কে এই সময় ভেতরে? আছে হয়তো ছোটগুলো। চল বসি। অভিক আবার কোথায় গেল? আসছে। উজান তুই এ সময়? এমনি। কোথায় ছিলি তোরা এতক্ষণ? কেন, হিয়া তোকে কিছু বলেনি? ওর সাথে আমার কোনো কথা নেই। কে রে টেবিলটা বাইরে রাখছে? এটা ভেতরে ঢুকাতো। রাখ না, ঢুকবো না এখন। কি হয়েছে রে তোর? মুখ চোখ এমন লাগছে কেন? হিয়াকে ডিভোর্স দিয়ে আসলাম। হোয়াট? মাথা ঠিক আছে? উজান অভিকের কাছ থেকে সিগারেটটা নিয়ে আসল না, নকল কাগজ দিয়ে আসছি, বুঝুক একটু। সারাক্ষণ আবির আবির আবির, এবার একটু বুঝুক আমি রাগলে কি করতে পারি। তোর তোর কি মাথায় গন্ডগোল আছে? কি করব আমি বল? সকালে ঘুম থেকে উঠে দেখি ব্যাগ গোছাচ্ছে, বাতাসিয়া চলে যাবে, আমাকে ডিভোর্স দিবে। এগুলো ভালো লাগে? আর সকালে আবির ফোন দেবার সাথে সাথে বেরিয়ে গেল। আমি মানুষটা এত করে বললাম, হিয়া তুমি বের হবে না বাড়ি থেকে। হবে না মানে হবে না। কিন্তু ও একবারও আমার কথা শোনার প্রয়োজনটুকু মনে করলো না। তুই ভাব কি অডাসিটি ওর। তুই নকল ডিভোর্স পেপার কোথায় পেলি? নীলিমা একবার মনে আছে হিয়াকে ডিভোর্স পেপার ধরিয়ে দিয়েছিল? ওই আমি প্রথম যখন ইউকে যাই 3-3.5 বছর আগে। ওটার দেখলাম ডেট নেই, আমি ওটার এক পাশে সাইন করে দিছি। আর হিয়া তো একটা মাথা মোটা ইডিয়ট, কিছু না ভেবে না পড়ে দেখবি এখন কাঁদতে কাঁদতে একটু পর ছুটে আসবে আমার কাছে। তুই একটা মানুষকেও এমন করে, মেয়েটা যদি ওইটা সত্যি সত্যি ভেবে নেয়? কিসব বলছিস অভিক? ওসব হিয়া কিচ্ছু করবে না। আর যদি করে? আর তুই কিছু না শুনে কেন এই কাজটা করতে গেলি? কি শুনবো বলতো? আর কিছু বাকি আছে? হিয়া, কার জন্য আবিরের সাথে এত দেখা করতে জানিস? কার জন্য? তোকে না আমার কি যে করতে ইচ্ছে করছে। নিখিল ওকে বলতো আমার আর শরীরে চলছে না। আজ এত কিছুর পর ওকে বলে কি হবে? যা করার করে এসেছে তো। এটা যে কি করছে কে জানে। তোরা কি কিছু বলবি আমাকে? এক এক করে সব বলে। আমরা ভুল বুঝেছিলাম হিয়াকে। হিয়া সত্যি আলাদা উজান। ও একবারও নিজের কথা ভাবেনি। তুই কাজ করলে এটা কোনো ধ্যাত। সব শুনে উজানের মাথায় হাত। কি করলো এটাও? হিয়া তো এখনও ছোট, এই ধাক্কাটা যদি হিয়া না নিতে পারে। উজানের মনে পড়ে একটু আগে হিয়া বারবার ওকে বলেছিল হিয়া উজানকে ছাড়া বাঁচতে পারবে না, হিয়া মরে যাবে। উজানের মন কু ডাকতে শুরু করে। ওদিকে হিয়া কিছু করে বসবে না তো। উজানের নিজেকে সামলাতে পারে না, টালমাটাল হয়ে পড়ে মুহূর্তেই। সব কিছু ছুঁড়ে ফেলে উজান দৌড় শুরু করে বাড়ির দিকে। উজান কোনো রকমে হাই স্পিডে ওর বাইকটা চালিয়ে বাড়ির দিকে আসে। সারা রাস্তা এক অন্যরকম ভয় কাজ করে উজানের মনে। হিয়া ঠিক আছে তো? উজান হিয়াকে ফোন করে, কিন্তু হিয়া ফোন তোলে না। উজান বাড়ির কাছে এসে কোনো রকমে বাইকটা রেখে ভিতরে ঢোকে। ডাইনিংয়ে তখন বাসবী সমরেশকে খাবার দিচ্ছিল, আর সোফায় বসে জিনিয়া আর বিহান টিভির রিমোট নিয়ে কাড়াকাড়ি মারামারি করছিল।
মা, হিয়া কোথায়? রাজা তুই এরকম করছিস কেন? হিয়া কোথায় মা? এই তো বললাম স্নান করে এসে খাবে। তা গেল তো গেল, এখনো নামছে না। দেখ তো গিয়ে ডেকে আন, দুজনকে একসাথে খেতে দেই। তুইও তো খাসনি দুপুরে। উজান আর কিছু না শুনে সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করে। উজান সিঁড়িতে এমনভাবে পা ফেলে যাতে 2-3 সেকেন্ডে উজান লাফিয়ে একদম উপরে উঠে যায়। যিনি উপরে যেত, রাজা এমন করে এলো আবার এখন? যা না। যাচ্ছি যাচ্ছি। বিহানকে রিমোটটা দিয়ে হিয়া, হিয়া, দরজা খোলো হিয়া। হিয়া, লক্ষ্মী পিচ্ছি আমার গেটটা খোলো হিয়া। হিয়া, তুমি কি স্নানে? জিনিয়া এসে কি হয়েছে দাদা ভাই? তুমি এরকম করে হিয়াদিকে ডাকছো কেন? হিয়াদি কোথায়? দেখ না, তোর হিয়াদি গেট খুলছে না। হিয়া, হিয়া, আমি উজান, শুনছো পাখি আমার? হিয়াদি তো তুমি না থাকলে কখনো রুমের দরজা বন্ধ করে না, তাহলে আজ হঠাৎ? হিয়া, দরজাটা খোলো হিয়া। উজানের চিৎকারে বাসবী ভয়ে উপরে উঠে আসে, সাথে বিহানও। এদিকে উজান সমানে গেট থাপড়াতে থাকে, কিন্তু হিয়া গেটটা খোলে না। উজানের কপাল জুড়ে তখনও ভয়ে টেনশনে বিন্দু বিন্দু ঘাম ভেসে ওঠে মুহূর্তেই। কি হয়েছে রে জিনিমা? তোরা দুজনে এরকম করে হিয়াকে কেন ডাকছিস? মা দেখো না, হিয়াদি না গেট খুলছে না। স্নানে আছে হয়তো। হিয়াদি কখনো গেট লাগিয়ে স্নান করে দেখেছো তুমি? রাজা, কিছু হয়েছে তোর হিয়ার সাথে? বাসবীর কথার উত্তর দেবার সময় এখন উজানের নেই। হিয়া, খোলো না গেটটা হিয়া। হিয়া, ওটা নকল পেপার ছিল। হিয়া, আমি তোমাকে ডিভোর্স দিতে পারি বলো হিয়া। ডিভোর্স? এসব কি বলছিস রাজা? হিয়াদি, ও হিয়াদি, শোনো না হিয়াদি, গেটটা খোলো না হিয়াদি, ভয় হচ্ছে ভীষণ। উজান 3-4 বার গেটটা ভাঙতে চেষ্টা করে, কিন্তু পারে না। হিয়া, খোলো না হিয়া। কি করলাম আমি এটা? হিয়া না হয় অবশ, কিন্তু আমি আমি কি করে এরকম একটা কাজ করলাম? কি করেছিস তুই আমার মেয়ের সাথে? আমার মেয়ের কোনো ক্ষতি হলে কিন্তু আমি তোকে শেষ করে ফেলবো রাজা। হিয়াদি, খোলো না গেটটা, ও হিয়াদি। আমার কিছু মাথায় আসছে না সমরেশ। সমরেশ, কোথায় তুমি? হিয়া, হিয়া, শুনতে পাচ্ছ হিয়া? পাবলো এসে কি হয়েছে দাদাভাই? রেহান একটা কাজ করতো, দাদাভাইয়ের বেলকনিতে উঠে দেখতো হিয়া ওয়াশরুমে কিনা। কি হয়েছে হিয়াদি? যা না, তুই কথা বলার সময় নেই এখন। রেহান বাগানের ওদিক দিয়ে নিচ থেকে মইটা তুলে উজানের রুমের ব্যালকনিটায় গিয়ে ওঠে। গ্রিল ধরে কোনো রকম ওয়াশরুমের ছোট থাইটাতে লাথি দিয়ে টোকা দিতে থাকে। শুনতে পাচ্ছ হিয়াদি? পাবলো ওয়াশরুম থেকে হিয়ার কোনো সারা শব্দ কিচ্ছু পায় না। কিছুক্ষণ দেখার পর শেষে বাধ্য হয়ে নেমে আসে। ওয়াশরুমে তো কেউ নেই মনে হলো। হিয়া, আহ মা, চুপ করো না। সবাই গেট ধাক্কাধাক্কি শুরু করে, এতে গেটটা আধা ভাঙা হয়ে যায়। হঠাৎ বাসবীকে থামাতে থামাতে জিনিয়া চোখ যায় উজানের পায়ের কাছে। জিনিয়া একরকম ভয় পেয়ে একদম কেঁপে ওঠে। দাদা ভাই, দাদা ভাই। এরকম কেন করছিস? জিনি, কি হলো? রক্ত? রক্ত কোথায়? কোথায় রক্ত জিনি? জিনিয়াকে ঝাঁকে দিয়ে চিৎকার করে। জিনিয়া আঙুল দিয়ে উজানের পায়ের কাছে দেখিয়ে দিয়ে দাদা ভাইয়ের পায়ের কাছে ভেতর থেকে গড়িয়ে আসছে। ভেতর থেকে গড়িয়ে আসা রক্ত দেখে বাসবী সেই মুহূর্তেই সেন্সলেস হয়ে পড়ে। মা। বাসবি। উজানের চারপাশ যেন পুরো অন্ধকার হয়ে যায়। চোখ ঝাপসা হতে শুরু করে। মনে হয় কেউ যেন উজানের বুক থেকে ওর পাঁজরটা বের করে নিয়ে নিল মুহূর্তেই। উজান এবার ওর গায়ের সর্বশক্তি দিয়ে গেটে এমন ধাক্কা দেয় যে সিটকিনের সাথে লাগা দেওয়ালটাও ভেঙে যায় এক লহমায়। গেটটা পড়তে ধরলেই বিহান সামলে নেয়। সবাই হুড়মুড় করে রুমে ঢুকলে দেখতে পায় গেটের এক সাইডে হিয়ার নিথরদেহ পড়ে আছে, আর মেঝেতে পুরো রক্ত দিয়ে ভর্তি। উজান ওই মুহূর্তে থমকে বসে পড়ে। বিহান, বাসবী, সমরেশ সবাই চিৎকার শুরু করে, কিন্তু উজানের কান এখনও আর কিছু শুনতে পারে না। উজান অপলক দৃষ্টিতে শুধু হিয়ার দিকে তাকিয়ে। উজানের চোখের পাতা নামছে না, জলও পড়ছে না।
উজানের হাত পা পাথরের মতন শক্ত হয়ে যায়। কি করলি মা তুই? একবারও আমার কথা ভাবলি না? বিহান, আমার রুম থেকে টিউলিপের ব্যাগটা নিয়ে আয়। যা, জলদি যা। রেহানা, গাড়ি বের কর। বাবা, ও বাবা, পালস আছে হিয়াতির? বাবা, বলো না কিছু। আছে, ধর হিয়াকে। রোহান, হিয়ার পায়ের দিকটা ধর। জিনি, এটা চেপে ধর। আমার মেয়ের কিছু হলে আমি তোকে কখনো ক্ষমা করব না রাজা। বাসবি, ওসব পরে হবে। ধরো হিয়াকে আগে। সবাই মিলে হিয়াকে টিউলিপে নিয়ে যায়। সমরেশ গাড়িতে যা পারে তাই দিয়ে হিয়াকে সারিয়ে তুলতে চেষ্টা করে। বাড়ি পুরো ফাঁকা এখন, বাইরে দরজাটা পুরো খোলা। বাড়ির পরিবেশটা কেমন জানি থমকে গেল এক মুহূর্তে। একটা ঝড় বয়ে গেল। ঝড়ের পর নীরবতার আভা এখন পুরো চ্যাটার্জি বাড়ির আনাচে কানাচে। পাশের বাড়ির শান্তা কাকিমার পোষা বিড়ালটা এসে এই সুযোগে বাড়িতে ঢুকে ডাইনিংয়ে সাজানো খাবারগুলো খুব স্বাদ করে খেয়ে প্লেটটা এখন খুঁড়তে থাকে। টিভিটাও চলছে, সেটা বন্ধ করার সময় কারো কাছে ছিল না তখন। বাতাসে চোটে বাইরের দরজাটা ঠাস ঠাস শব্দ করে একবার খুলছে একবার বন্ধ হচ্ছে। এদিকে এসবে যে এখন আর মন নেই উজানের। উজান তো দোতলার ওই রক্তমাখা রুমটায় এখনও পাথরের মতো বসে আছে। শুধু ভাসছে হিয়ার মুখ, কালকে রাতে হিয়ার কান্না, ভোর রাতে হিয়াকে করা আদর। হুট করে কি হয়ে গেল সব? অন্যভাবে কি আমাকে শাস্তি দেওয়া যেত না হিয়া? রাত 8টা। টিউলিপ, কেন এসেছিস তুই এখানে? চলে যা, আমি তোকে হিয়ার কাছে যেতে দেব না। না। মা, আমি কি? কি তুই ডিভোর্স দিবি হিয়াকে? এত এত সাহস তোর? তুই হিয়াকে ডিভোর্স দিলে তুইও ওই বাড়ি থেকে চলে যাবি। তোর কোনো জায়গা নেই আমার জীবনে। মা থামো না, এত কাণ্ড কি দাদাভাইয়ের জানতো নাকি হবে? মা, আমি একবার শুধু হিয়াকে দেখব। না, আমি তোকে দেখতে দিব না। তুই যাও, আমি মাকে দেখছি, যা না। উজান গিয়ে হিয়ার অপারেশন কেবিনের বাইরে দাঁড়ালেই হিয়াকে দেখে শিউরে ওঠে। চোখ দিয়ে অনবরত জল পড়ছে। হঠাৎ জিনি এসে উজানকে একটা চিঠি ধরিয়ে দেয়। দাদা ভাই, এটা হিয়াতির বিছানার উপরে ছিল। মা তখন তোমার উপর খুব রেগেছিল দেখে আমি তুলে নিই। তুই যা। উজান কাঁপা কাঁপা হাতে জিনির হাত থেকে চিঠিটা নিয়ে টিউলিপের ছাদে উঠে যায়। উজান, এতক্ষণে হয়তো সবটা তুমি জেনে গেছো আমি কেন রোজ রোজ আবিরদার সাথে দেখা করতাম। যাকে ছাড়ো ওসব কথা। মনে আছে কাল আমি তোমায় বলেছিলাম আমি কোনো সম্পর্ক করলে সেটা মন থেকে পালন করার চেষ্টা করি? আমি তো তাই করতে গিয়েছিলাম আজও। আর একটু অপেক্ষা করতে পারলে না তুমি? আচ্ছা উজান, তোমার খেয়াল আছে একবার তুমি আমাকে একটা প্রশ্ন করেছিলে, আমার জীবনে কে বেশি ইম্পর্টেন্ট? তখন আমি তোমায় বলেছিলাম আমার জীবনে 3টা মানুষ বেশি ইম্পর্টেন্ট, তুমি, অর্পা আর মা। মা তো মাই হয়, পৃথিবীর সব মায়েরাই তো অদ্বিতীয়া, তাই না বলো? সেদিন কলেজ পালিয়েছিলাম বলে মা আমাকে কত মারলো, তারপরে দেখো রাতে আবার ঠিক আদর করে নিজ হাতে ভাত খাইয়ে দিল। তুমি যত অন্যায় করো না কেন, এই মা নামক মানুষটা দিন শেষে তোমায় ভালোবাসবেই, তোমার শত কোটি অন্যায় ক্ষমা করে দেবে নির্দ্বিধায়, তাই না? কিন্তু মাকে নিয়ে কি পুরো জীবনটা পার করা যায় উজান? অর্পাটার উপর খুব রাগ হচ্ছে জানো, খুব স্বার্থপর মেয়ে। কি সুন্দর আমায় একা করে দিয়ে চলে গেল। আরে জবে থেকে এই বাড়িতে এসেছি ওর সাথেই তো রাগ, অভিমান, হাসি, কান্না ভাগ করে নিলাম আমি। ও কি একটুও ভাবলো না ও চলে গেলে আমি কাকে আমার মনের কুটকুট কথাগুলো বলবো? অবশ্য ওরই বা কি দোষ? ওর যা অবস্থা, ওর কি পালিয়ে না গিয়ে উপায় রেখেছো তোমরা কোনো? আর বাকি থাকলো তুমি, যে কিনা আমার প্রথম আর শেষ আশ্রয় ছিল, আমার জীবনের একটা শক্তি ছিল সে। আজ যখন একটা কাগজে সই করে দিয়ে বলে হিয়া তুমি ভালো থাকো, তখন একবারও তোমার হাতটা কাঁপেনি উজান? বলেছিলাম না অনেক অনেক দূরে চলে যাব। একবার ভাবলাম বাতাসিয়া ফিরে যাই, কিন্তু বাতাসিয়াতে কার কাছে গিয়ে থাকবো? বাবা তো কখনো মেনে নিবে না, তাও আবার ডিভোর্স দিয়া মেয়েকে। তাহলে কি পিসির কাছে? কিন্তু পিসি কি করে আমার মতো ডিভোর্সি মেয়েকে সারা জীবন পুষবে বলো তো? গ্রামের লোকেরা তো পিসির কান ছিঁড়ে খাবে। তাই ভেবে চিন্তে এই পথটাই বেছে নিলাম। দাদু যতই বলুক না কেন, সম্পর্কের নাম ছাড়া তো এই আশ্রিতা হিয়া দিনের পর দিন বিখ্যাত চ্যাটার্জি বাড়িতে থাকতে পারে না। হিয়ারও তো একটা আত্মসম্মান বলে কথা আছে। ছোট্ট বুকে মেঘ জমিয়ে কেন রে কাঁদিস পাখি, ছোট্ট বুকে মেঘ জমিয়ে কেন রে কাঁদিস পাখি।
তুই ফিরবি বলে আমি কেমন সন্ধ্যা নামায় রাখি। তুই ফিরবি বলে আমি কেমন সন্ধ্যা নামায় রাখি। খুব ইচ্ছে ছিল জানো, তুমি ইউকে থেকে একেবারে যখন সব কোর্স করে দেশে ফিরবে, তখন এখানে আমাদের একটা খুব সুন্দর সংসার হবে। তখন দাদুকে বলে এই রুমটাকে ভেঙে আরো বড় করে নেব, যেটার বেলকনিতে হবে খুব বড় আর চওড়া। মানে কখনো কুতকুত খেলতে মন চাইলেও ছাদে না গিয়ে জিনিকে ডেকে রুমের মধ্যেই খেলতে পারি। এখন তো বৃষ্টি প্রায় প্রায়ই হয়, তাই তো মা ছাদে যেতে দেয় না। পড়তে পড়তে উজানের চোখগুলো ঘোলা হয়ে আসে জলে। উজান চশমাটা খুলে কোনো রকম চোখগুলো মুছে একটু থেমে থেকে আবার পড়তে শুরু করে। তারপর বারান্দায় একটা দুজন বসার মতো দোলনা টাঙিয়ে দেব। তুমি প্রতিদিন যখন টিউলিপ থেকে ডিউটি করে ফিরবে, তখন দুজন কিছুক্ষণ ওই দোলনাটায় পায়ে পা জড়িয়ে দিয়ে দোল খেতে খেতে কফিতে চুমুক দিব। আর আকাশের দিকে তাকিয়ে আমি আমার সারাদিনের জমানো কথাগুলো তোমার কাঁধে মাথা রেখে বকবক করে বলে ফেলবো। ঘরের রংটা ভেবেছিলাম সাদাই রাখবো, তুমি তো জানো বেশি রংচং আমার পছন্দ না। মেঝের টাইলসটাও এখন এই হলুদগুলো তুলে সাদা বসিয়ে নিব। পর্দাটা দিব নীল পাড় দেয়া সাদা রঙের উপরে থাকবে ঝুল দেয়া ঝুনঝুনি। মোট কথা পুরো রুমটাই হবে সাদা রঙের। সাদাতে কত শান্তি, মনে হয় পরিবেশটা কত শান্ত, তাই না? উজানের বুক ততক্ষণে দুমড়ে মুচড়ে শেষ। মনে হয় হিয়ার লেখা প্রত্যেকটা কথার লাইন উজানের পাঁজরে 24টা পরশুকাকে টেনে মুচড়ে ব্যাকা করে ভেতর থেকে টেনে বাইরে বের করে আনছে। উজান পড়তে পারে না, কিন্তু চিঠিটার মধ্যেকার এক অদৃশ্য শক্তি উজানকে ওটা পড়তে টানছে। হ্যাঁ, বেলকনির গেটটার ওখানে একটা লাভ শেপের ডোরবেল লাগানো থাকবে। যখনই হাওয়া দিবে ডোরবেলের লাভগুলো টুংটাং করে বেজে উঠবে। আর হ্যাঁ, ডোরবেলটা পাকিয়ে গেলে ওটা ঠিক করার দায়িত্ব কিন্তু তোমার, এই বলে রাখলাম। ভেবেছিলাম রুমটা যখন বড় করব তখন আমাদের এই দোতলার বেলকনিটা দিয়ে নিচ অবধি একটু বাঁকা করে সিঁড়ি দিয়ে দেব, যাতে তুমি আর আমি প্রায় ভোরে উঠে লোনের নিচে গিয়ে আমাদের মতো করে একটু হাঁটতে পারি, কুয়াশার শিশির মাখতে পারি, পড়ে থাকা শিউলি কুড়োতে পারি। আর আর এই যে বেলকনিটা বড় করব, তখন এতে নানা রঙের অর্কিডের গাছ লাগাবো। সাথে থাকবে অপরাজিতার নীল, আর থাকবে মাধবীলতা কনক চাঁপার গন্ধ। দাদুকে বলে যখন বেলকনির সামনের গাছগুলো কেটে ফেলতাম, তখন ওখানে দাদুকে বলে লাগিয়ে নেব সারি সারি করে কামিনী ফুলের গাছ। কামিনী ফুলের গন্ধে একটা অন্যরকম নেশা কাজ করে, তাই না বলো? ভেবেছিলাম অর্পার মতো আমাদেরও একটা ছোট্ট পুচকো হবে। আমি তো নামও ঠিক করে রেখেছি। শুনবে? শোনো, আমি আকাশের তারা হয়ে গেলে যখন তুমি আবার নীলিমা ম্যামকে বিয়ে করে ঘরে আনবে, তারপর যখন তোমাদের দুজনের বাবু হবে, তখন তার নাম রাখবে, ওই নামটা রাখবে কেমন? নামটা হলো নামটা হলো নামটা হলো হিয়া উজানের হিয়ান। তুমি কিন্তু ভুলেও আবার নীলিমা ম্যামকে বলো না আমি আমাদের দুজনের নামের সাথে মিল করে এই নামটা রেখেছি, তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। আর শোনো, হিয়ানকে রোজ টিউলিপ থেকে ফিরে একেবারে ছাদে গিয়ে আকাশটা দেখিয়ে বলবে আকাশের ওই তারাটা তার আরেকটা মা। আমিও ওই দূর থেকে ওর জন্য দুহাত ভর্তি করে আশীর্বাদ পাঠিয়ে দেব। উজানের হাত এবার গটগট করে কাঁপছে। মনে হচ্ছে ভূমিকম্প নামক প্রাকৃতিক দুর্যোগ উজানের হাতে বয়ে যাচ্ছে। ওরে, আমি তো আসল কথা বলতেই ভুলে গেছি। আমার গুড লাক দুটো কিন্তু খুব সাবধানে রেখো, হ্যাঁ? অবশ্য সেদিন অর্পাকে এখান থেকে অনেকগুলো টাকা বের করে দিয়েছি আমি, কিন্তু এখনো অনেক টাকা আছে। হ্যাঁ, ওগুলো ধরবে না, এই আশ্রিতার স্মৃতি হিসেবে রেখে দিবে। জানো উজান, আমি সব সময় বড় হতে চেয়েছি ঠিক। তুমি যখন আমাকে পিচ্চি বাচ্চা বলতে, তখন কপট রাগ দেখালেও কেন যেন ওই ডাকটাতে তোমার ভালোবাসা অনুভব করতাম। মনে মনে একটা প্রশান্তি লাভ করতাম, জানো তো? আচ্ছা, আমি মরে গেলে তুমি যখন নীলিমাদিকে বিয়ে করবে, তখন ওকে কি পাখি বাচ্চা বলবে? তুমি প্লিজ এটা করো না, তাহলে ওপার থেকে আমার বড় কষ্ট হবে গো। এই পিচ্চি পাখি বাচ্চাটা শুধু আমার জন্যই থাক না হয় কেমন? জানো তো উজান, সম্পর্ক বিশ্বাসে হয় উজান। ভালোবাসা না থাকলেও সম্পর্ক টেকে যায় যদি সেখানে বিশ্বাস নামক বস্তুটা থাকে। ঘৃণা নিয়ে দুটো মানুষ সংসারে টিকে থাকতে পারে যদি সেখানে দুটো মানুষের প্রতি সম্মান থাকে। আমাদের মাঝে ভালোবাসা থেকেও ছিল না, যা ছিল একটা আশ্রিতার প্রতি তোমার দায়বদ্ধতা আর আমার নিজের একটা আশ্রয়ের ঠিকানা। মাকে ভালো রাখবে, আমি জানি মা এই ধাক্কাটা নিতে পারবে না। তুমি একটু নিজ দায়িত্বে মাকে আগলে রেখো। আর আমি তোমার কাছে হাত জোর করছি, অভিজ্ঞতাকে বুঝিয়ে বলো অভিজ্ঞতা যেন অর্পার পাশে এভাবেই থাকে।
আমার ফোনে একটা ফেসবুক আইডি লগ ইন করা আছে। ওটা আমার আর অর্পার একটা ফেক আইডি। ওটাই আমরা চুপি চুপি কথা বলি। তুমি প্লিজ ওটা একবার ঢুকে দেখো। অর্পা ওর বাবুকে নিয়ে ভালো আছে তো? ও হ্যাঁ বলতে ভুলে গিয়েছি। জিনিয়া না সেদিন পুলে ওর ফোনটা পড়ে গিয়ে আর কাজ করছে না। তুমি ওকে একটা নতুন ফোন কিনে দিবে প্লিজ প্লিজ উজান।